any art, anything for me, art is, although some people say যে art is an expression, যে কেউ একটা কিছু বোঝাতে চায়, কিছু দেখাতে চায়, so they have their own language to do it. Like a painter paints what he's feeling or about a certain topic, then paints. A musician makes a song out of his, sad love story. That's what a lot of people say, that's what art is. But for me, art is anything when it reaches a certain level of mastership. আমাদের হচ্ছে কি, আমি তো চারুকলার তো মাস্টার্সের ফার্স্ট পার্টে অ্যাস্থেটিক্স আমাদের 100 মার্কের পরীক্ষা ছিল। খুব ভালো করছিলাম, যা তা লিখতাম, অনেক কিছু লিখতেছে, অনেক কিছু অ্যাস্থেটিক্স কি, অমুক আর্ট কি। তো এক দুই কথায় হয়তো জাস্ট সেলফ এক্সপ্রেশন, দ্যাটস ইট। ওটা যদি অনেকভাবেও এক্সপ্রেস করা যায়। আর বিং এ মিউজিশিয়ান, মিউজিক হচ্ছে সবচেয়ে কী বলে এটাকে, অ্যাবস্ট্রাক্ট ফর্ম অফ আর্ট। আমার কাছে, আমি আমার স্টুডেন্টদেরকে বলি, আমার কাছে যারা গিটার শিখে তাদেরকে আমি বলি আর্ট ইজ দ্য আলটিমেট সায়েন্স। আমি পদার্থবিজ্ঞান বা বায়োলজি, আর্থসামাজিক প্রেক্ষাপট সব কিছুর নিরিখেই বর্ণনা করার চেষ্টা করি। তো এক কথায় বলতে গেলে দি এক্সট্রিম ফর্ম, দ্য হাইয়েস্ট ফর্ম অফ সায়েন্স ইজ আর্ট। আমার কাছে আমার প্রিয় ইনস্ট্রুমেন্ট হচ্ছে পিয়ানো। আর এমনিতে গিটার জিনিসটা আমার কাছে একটা পেইনফুল জিনিস আর কি। আমার কাছে মনে হয় যে এটা দিয়ে আসলে মোস্ট অফ দ্য টাইমই জিনিসটা হয় না, যেটা চেষ্টা করি ওটা হয় না। এটা মোস্ট অফ দ্য টাইমই এরকম, মাঝে মাঝে হয়। তো ওই গিটার বাজানোটা আমার কাছে মনে হয় সবচেয়ে ফ্রাস্ট্রেটিং কাজগুলোর মধ্যে একটা। এনিবডি ক্যান পেইন্ট করলে ওটা আর্ট হয় না। আর্ট হয় যখন ওই পেইন্টিংটা অ্যাকচুয়ালি এক্সপ্রেশনটা দিতে পারে, or it reaches a certain level of mastership, then it becomes art. So when somebody says music, guitar playing is an art, that means that guy plays really good guitar. So that's what art means for me, mastership. It's craftsmanship. It's the height of expression. Art is when something transforms itself into its very optimum level or the height of it. So even if it's heavy metal, heavy metal is probably supposed to be a form of expression jeta is which works with unbound freedom, which works with the energy that somebody gets out there, like a rebellious. Sure, a lot of people negative angle think about it, it's very rebellious, but the overall idea of being rebellious is about getting nijer expression out there as it is supposed to go out. So if somebody does heavy metal really well, you'd know that person is doing well. I was just 13 তখন, 13 years তখন থেকে আর কি আমি শুরু করি। ইট ওয়াজ লেট কজ ওই টাইমে দেখা গেছে 10-12 বছর বয়সে কিংবা আরও 2-3 বছর আগে থেকে আমার ফ্রেন্ডসরা বাজাতো স্কুলে, টুকটাক বাজাতো আর কি। তো পরে কি আমি আসলে কি প্রপারলি ধরা আর কি। তো আমার ছোটো দাদা আমাদের সাথেই থাকতো, তো আমি তখন একটু সিরিয়াসলি শিখি। I played acoustic, তখন শুধু বাজাতাম acoustic from 94 till 99, just acoustic guitar and rhythm play করতাম। 99 এই 5 বছর শুধু acousticই বাজায় গেছি। তো পিক আপ সিম্পল সংস যা হোক, যে বাংলা গান হোক, কিছু ইংলিশ নাম্বারস হোক। মিউজিকটা ছোটোবেলা থেকেই শুনতে পছন্দ করতাম, অনেক গান শুনতাম। তো তারপরে ইনিশিয়ালি ফার্স্টে ড্রামসের প্রতি একটা ইন্টারেস্ট ছিল, পরে দেখলাম এটা বাড়ি দেওয়া ছাড়া আর কিছু করার নেই। সবচেয়ে ফার্স্ট থিং হচ্ছে গিটার জিনিসটাই খুব অ্যাট্রাকটিভ। তো ইনস্ট্রুমেন্টটাই আসলে এটা না, এমনি অ্যাকুস্টিক গিটারও দেখতে এত সুন্দর, ওই লোভেই মোটামুটি গিটার বাজানো শুরু। আমার বড় ভাই অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলির মিউজিশিয়ান ছিল, হাওয়াইন গিটার শিখতেন উনি। তো ওখান থেকেই ছিল গিটারের ওখানেই। তো ওখান থেকেই হাওয়াইন গিটারটা আবার দেশি, ওখান থেকে আবার স্প্যানিশ গিটার করা যেত ওই সময়। আর ওনার কিছু ফ্রেন্ড ছিল নিলয়দার স্টুডেন্ট, ওনারা রেগুলারলি বাসায় আড্ডা হতো। সো ওইখান থেকে অ্যাকচুয়ালি আমার বড় ভাই ওখান থেকে প্রথম স্টাফ টেনশন শেখা, আর ওই ক্লাসিক্যালের হাতে খড়ি অ্যাকচুয়ালি তখন থেকেই। সো দ্যাট ওয়াজ ব্যাক ইন 94, 93 ওই সময়। প্রথম দিকে এত কিছু বুঝতাম না। আমার প্রথম দিকের গিটারের মেমোরি হচ্ছে আমার বড় ভাই ছিলেন,
তো আমার বড় ভাইয়ের খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন হচ্ছে লিঙ্কন ভাই, আর্টসেল ব্যান্ডের লিঙ্কন ভাই। তো উনি এই বাসারই ছাদে এসে গিটার বাজাতেন। তখন উনি একদম নতুন, আমার থেকে অনেক ছোটো, তখন মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছেন বা এরকম। তো ওনার বাজানো দেখে আমি এত অ্যাস্টনিশড হই, এবং তারপরে আই ওয়াজ ইনটু, মানে তখন আমি গিটার বাজাবো সিদ্ধান্ত নিই নাই, কিন্তু খুব ভালো লাগতো দেখতাম উনি বাজাতো। আর উনি তখন খুব ভালো, এখনও তো ইজ ওয়ান অফ দ্য বেস্ট মাশাআল্লাহ। তো ওনার গান গাইতো এবং গিটার বাজাইতো, তো ওই প্রসেসটাই আমাকে অ্যাট্রাক্ট করে গিটারে। আমি 99-এ রিয়েলি মুভড অন আর কি। তখন চিন্তা করলাম ঠিক আছে আই শুড গো ফর ইলেকট্রিক গিটার, কিনে আমি এন্ড অফ 99। তখন স্টুডেন্ট পড়াতাম, তখন এ লেভেলস মাত্র শেষ করি, যে মে লেভেলসে পড়ি তখন টাকা স্টুডেন্ট পড়ে, টাকা জমা আমার একটা সেকেন্ড হ্যান্ড স্ট্র্যাপ কাছে কিনে মেক্সিকান স্ট্র্যাপ। তো কেনার পর তখন কি আর কি একটা প্রসেসর কিনি, লাকিলি আমি খুব কমের মধ্যে পেয়ে যাই। দ্য ফার্স্ট প্রসেসর আই ইউজ দ্যাট ওয়াজ জুম 505 আর কি। তখন ওই খুব পপুলার ছিল ওটা, 505। তো সবারই না, যারা বিগিনার্স কিংবা ইভেন যারা খুব রেগুলার বাজতো, জুম 505 ওয়াজ দ্য আলটিমেট তখন। তো ওটা আর কি খুব কমের মধ্যে পাই। তো আমি কি তখনই আর কি একটু সোলো কিংবা এফেক্টস দিয়ে বাজানো শুরু করি। সবচেয়ে ফান পার্ট হচ্ছে আমার হাতে গিটার থাকবে আর কারো হাতে থাকবে না, কিন্তু আমরা 4-5 জন গোল হয়ে গান গাচ্ছি। দ্যাট ইজ দ্য মোস্ট ফান পার্ট। এমনিতে আমি মনে করি আমাদের গানের রিফ টিফ এগুলো শুনলেও দেখবেন যে আমরা অনেক জোরে রিদম বাজে, যেমন এগুলো এই জিনিস আমাদের রিফগুলো অ্যাকুস্টিক গিটারে বাজানো যায়। আমরা ওই গোল হয়ে জটলা বেঁধেই গান করতাম। তো ওটা ওরকম ওই টেকনিক্যাল খুঁটিনাটি জিনিস বাজালে ওটা শোনাই যাবে না। তো এই জন্য আমাদের সব গানেই দেখবেন যে আমরা এই যে এগুলো সব যাতে আমি একা বাজাবো 4-5 জন শুনবে, ওইরকম একটা এনভায়রনমেন্টের জন্যই আমাদের গানগুলো ওরিয়েন্টেশনটা ওখান থেকে এসছে। রিসেন্টলি দের ইজ দিস সুপার মুভমেন্ট আমাদের ঢাকায়, সেটা হচ্ছে সেট পান্ডুর আমার ব্লুমবার্গ নামে একজন মিউজিশিয়ান আছেন, গ্র্যামি অ্যাওয়ার্ড উইনিং গিটার প্লেয়ার। উনি গুলশান 2-এর ছাদে, যাত্রার ছাদে একটা মুভমেন্ট করছেন 2 দিনের ইনফ্যাক্ট। একদিন ওপেন মাইক আর একদিন হচ্ছে ইলেকট্রোঅ্যাকুস্টিক মিউজিশিয়ান। তো সেখানে বাংলাদেশের সব বড় বড় মিউজিশিয়ানরা যান এবং নিজেদের মধ্যে জ্যাম করে। তো আমি গত শনিবারে গিয়েছিলাম দেখতে, এবং আই থট দ্যাট ওয়াজ ফেনোমেনাল, বিউটিফুল। কারণ হ্যাঁ, ওই যে বিভিন্ন কেউ একজন ডিজে, সে আসতেছে তার ইকুইপমেন্ট নিয়ে, একজন আসতেছে খালি অ্যাকুস্টিক গিটার বাজায়, দুজন মিলে বাজাচ্ছে, তারা জানেও না আসলে যারা কী বাজাচ্ছে, কিন্তু দুজন মিলে মিউজিক্যালি কনভারসেশন করছে। দিস ইজ বিউটিফুল। I think every other musician has either the same or similar role. They would have a place যেখানে ফ্রেন্ডরা মিলে একটা গিটার নিয়ে আড্ডা বাজাবে। In fact, the most amazing songs are probably written on somebody's rooftop. আমার ধারণা এটা আমাদের কালচারের মধ্যে আছে। আমি জানি না বাইরে কি, হয়তো বাইরেও হয়তো বা হয়তো একটা পোর্চের নিচে 4টা ফ্রেন্ড মিলে হয়তো কাজ করছে। I don't know. Maybe the professionals have bigger studios to work in ভিতরে ঢুকে, but maybe the garage bands and the down the line মানে younger bunch probably has a place আড্ডা মারতে কাজ করে। সময় ক্লাসিক্যাল গিটার একটা ছিল ইনসান ভাইয়ের। সো ওই ক্লাসিক্যাল মিউজিক থেকেই বেসিক্যালি, যেহেতু অ্যাকুস্টিক গিটারের সময়, সেখান থেকেই জিনিসটা শুরু। আর স্টাফ নেশন শেখার পরে একটা আসলে অ্যাট্রাকশন কাজ করতো। আর ইন্ট্রোভার্ট ছিলাম তো, আসলে নিজের জন্য মিউজিক করা শিখে নিজের একা বাজানো। সো ওখান থেকেই বেসিক্যালি শুরু। পরে যখন ব্যান্ড হলো পরে ইটস এ কমপ্লিট ডিফারেন্ট স্টোরি। মিউজিকের জন্য আসলে একটা লিসনিং ব্যাকগ্রাউন্ডের দরকার হয়। সো ওই সময় তো ক্লাসিক্যালের জন্য তো কিছু ছিলই আলাদা মিলো, এটা একটা পার্সোনাল একটা জায়গায়। পরে যখন রকে আসলাম তখন ওই টাইমে তো ছোটোবেলায় মেটালিকা ম্যাগারে সবই করা হয়েছে। বাট আমাদের যে জেনারেশনটা অ্যাকচুয়ালি ওই 90s গ্রাঞ্জের দিকে একটু ফিরে গেছে। আর কিছু ক্লাসিক তো আছেই, লেড জেপ, তারপরে থেকে এরোস্মিথ, আর আমাদের সেই 90s গ্রাঞ্জের সময় তো নির্বাণা, পার্ল জ্যাম, এসটিপি সব তো ছিলই। Since about 95, 96. 95, 96. Yes. So, I think I was in class 8 or 9. Yeah, something. what was your first guitar? Actually, it's pretty interesting. Guitar. The first guitar was a Gibson acoustic. It actually, most guitarists if you talk to, তখন বলবো যে আসলে ফার্স্ট গিটারটা ইউজুয়ালি ছিল তখনকার মিড 90s লাইক 90s। তখন আসলে সবাই মোটামুটিভাবে ওই তো গিবসন, ইউড গো টু সায়েন্স ল্যাবরেটরি মেলোডি অ্যান্ড ইউড হ্যাভ আ গিবসনের দাম ছিল 1500 টাকা, এরকমই কিছু, 1200, 1350 এরকম কিছু একটা।
It was a jumbo. It was a boro body. I didn't want a boro body guitar. I wanted something that would be, it was sleek and stuff. When I went over, the usual story, went over with this boro bhai who knew about guitar. যে আমাকে মোটামুটি একটু হালকা পাতলা দেখাচ্ছিলেন he was a keyboardist cum guitarist guy বড় ব্যান্ডের was in fact ওয়ারফেজেরই একজন ছিলেন তো তখন তো উনি ছিলেন সাথে উনি পাতলা পাতলা যেগুলো বাড়ি ছিল ওখানে ক্রাউন টাউন কি সব নিয়ে খানিক্ষণ বাজালেন he said যে what do you want and then I asked I don't know I want something that looks good so are you sure so I said why do you ask me that and ও বলছে যে না maybe you want one যেটা আওয়াজটাও একটু জোরে একটু ভরাট কেমন তো বললাম হ্যাঁ কোনটা তো উনি একটা নামায় অনেকক্ষণ বাজার টাজা বললো যে এটা তো ভালো লাগছে গিবসন জাম্বো আমার বেসিক শুরু হচ্ছে আসলে এসএসসি পরীক্ষা দেওয়ার পর 2000 সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমি শুরু করি কিন্তু আমি খুব ইরেগুলার ছিলাম মানে যেটা হয়তো কি আমরা গিটার বাজাই একদিন তারপরে অন্যান্য কাজ করি তারপরে মানে রেগুলার ছিলাম না আনটিল 2007 এর মধ্যে আমি ব্যান্ডও করছি কিছু কিন্তু প্রপারলি যে গিটার বাজাবো বা মানে এইটার উপরে ক্যারিয়ার করবো এরকম কোনো ইচ্ছা ছিল না আনটিল 2007 আমি গ্র্যাজুয়েশন করেছি তো গ্র্যাজুয়েশন শেষ করার পর আস্তে আস্তে সিদ্ধান্ত নিলাম তারপরে আমি পার্সিউ করা শুরু করলাম গিটার এবং বোঝা শুরু করলাম সিরিয়াসলি তখন আমাদের স্কুলে কিছু ফ্রেন্ডসরা ছিলাম তখন আমরা যখন ক্লাস 6-এ পড়ি তখন প্রথম এমটিভি আসে আমাদের সো সেটাও একটা অনেক বড় প্রভাব আছে আমার মনে আছে তখন হেড ব্যাঙ্গার্স বল ছিল ওই সময় হ্যাঁ সো এটা পার্টিকুলার প্রোগ্রাম আমার মনে আছে তখন ওই ক্যাসেট প্লেয়ার টিভির সামনে নিয়ে আমরা রেকর্ড করতাম ওগুলো শুনতাম আমার পরে এবং কোন কোন মিউজিক ভিডিওগুলো কতবার দেখা হয়েছিল তখন ওইভাবে মার্ক করে রাখতাম সো গন আর দ্য ডেজ অফ এখন তো ইউটিউবের যুগে কেউ চিন্তাই করতে পারে না আমাদের ফার্স্ট আমরা টিভি অ্যান্টেনা বাসায় লাগাই সো ব্যাক দেন তখন এমটিভি দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি দ্য রিয়েল এমটিভি আর কি আসলে এমটিভিতে ভালো গান তখন দেখা হতো জিএনআর দেখতাম ঠিক আছে তখন স্ল্যাশের বাজার দেখে আমার লাইক লাটস আর কি যে মানে তখন লাগতো কি তখন ছোটো ছিলাম বয়স তাহলে আরে স্ল্যাশ হ্যাট ট্যাট করে বাজাতেছে পার্টিয়ে বাজাতেছে মুখে সিগারেট নিয়ে ঠিক আছে এক্সেলোস আপনার বুঝছে তো ওইসব দেখে কিন্তু আরও বেশি ইন্সপিরেশন পাওয়া যায় যে ঠিক আছে দে লুক সো কুল ওই টাইমটাতে যেটা বললাম মেটালিকা ওই টাইমের যেই সময়টা মানে পাস করছে আমরা তখন সব মানে সবই শোনা হতো ইনফ্যাক্ট এখন যেহেতু ব্যান্ড হয়ে গেছে সো হয়তো ব্যান্ডের নামই হয়তো বলবো কিছু সোলো আর্টিস্ট ছিল যাদের ওই সিমালটেনিয়াসলি শোনা হয়তো আর সিন্স আমি ছোটো ভাই বড় ভাই যেহেতু ছিল এবং সেই সময়ও রেইনবো ছিল রেইনবোর গলি ছিল সো ওই টাইমটাতে অনেক লিসনিং প্র্যাকটিসটা হয়ে গেছিলো ওই সময় সো উই আর লাকি যে ওই সময়টা এখন তো আর বাই দ্য ওয়ে ওই কথা আর বলেও লাভ নাই রেইনবোর টাইমটা একটা ক্যাসেট জমা দিয়ে 3 মাস ওয়েট করতে হতো কখন আসবে সো ওই ফিলারে ওয়েট করতে হতো যে কোনগুলা দিবে ফিলারে কিছু ইনস্ট্রুমেন্টাল দিয়ে তখন স্টিভ ভাই থেকে শুরু করে ওই জো স্যাট্রেনি ছিল তখন কোইন্সিডেন্টলি আমার অফিসটা ওই গলিতেই এবং এখনও ওই রেইনবোর আগের যারা ওখানে আড্ডা মারতো ওদের সাথে এখনও দেখা হয় আমার এখনও দেখা হয় সো আমি তো ওর আড্ডা মারি না ওই সময় দে আর অল সিনিয়র্স অলমোস্ট ইজ আমার ফ্রেন্ড পড়ার ফ্রেন্ড সো এখনও ওইখানে আসলে ওই জায়গার আলাপ হয় এখন ব্যান্ডের ফার্স্ট রিফ আপনার নিজের বানানো বা ব্যান্ডেরও আগে হ্যাঁ অন্য সময় একদম ফার্স্ট রিফ অন্য সময় তখন আমরা স্কুলে পড়ি এটা রুম্মানের ডায়েরির লিরিক্স ছিল ওর কবিতা আর কি তো আমি একদিন ডায়েরি গাড়তে গাড়তে কেমন জানি হয়ে গেছে এবং তখন থেকে এটা আমাদের পুরো ফ্রেন্ড সার্কেলের ফেভারিট গান আমার অন্য সময় রেকর্ড বার হওয়ার পরেও আমার গিটার ছিল না তো আর আমার বাসায় 6টা গিটার ভাঙা হয়েছে 2টা আমার পিঠে তো বাট এখন থিংস হ্যাভ চেঞ্জ এখন বাসায় কিছু বলেন না এখন কি তার নিশ্চয়ই প্রাউড নাকি ওকে they will never মানে এটা অনেক খারাপ কাজ আমি করতে পারতাম When I first got my first guitar, I'll tell you that story. I got my first guitar, which was the Gibson Jumbo. And I go back, and that Boro Bhai who's supposed to come to teach me, he doesn't show up.
হি বিকেম বিজি উইথ হিজ আদার থিংস। আমি বাসায় বসে বসে ওই এক তারের মধ্যে টিং টাং করে whatever I could pick up I was picking up. I got hold of a magazine যেটার মধ্যে it had wanted dead or alive এর tab notations. It had a staff notation. So I started টুকটাক করে ওইটা থেকে দেখে টুকটাক করে। সো একদিন হঠাৎ করে I remember it was like সন্ধ্যা 7টা, and then some guy comes up and says যে আমার কাজের লোক, বেসিক্যালি আমার আর কি বাসার লোক, comes up and says যে ভাইয়া তো ওই অমুক ভাই এসছে। that's like okay, ঠিক আছে, উনি এসছে এতদিন পর। আমি বললাম যে আমি নিচে নামলাম, তো আমি আমার নিচে নামার পর হ্যাঁ ভাই এসছেন, আপনার তো ফ্রাইডেতে আসার কথা, আপনি আসলেন না। তো বললাম যে না, তোমার গিটারটা কী অবস্থা, নিয়ে আসো, আমি টিউন করে যাই, তোমাকে একটু বুঝাই দিচ্ছি। আমার মাথায় আসলে কোনো কনসেপ্ট নাই আসলে যে হ্যাঁ টিউন করে সাউন্ডস ডিফারেন্ট অর হাউ টু হোল্ড আ কর্ড বা কিছু, আমি তো একতারে টুংটাং টুকু চাই। সো ব্রিং দ্য গিটার ডাউন অ্যান্ড হি টিউনস ইট, অ্যান্ড ওয়াইল হিজ টিউনিং ইজ গোয়িং টাউ টি টু, চালটা আমাকে দে, আমি একতারে কত কিছু বাজে ফেলতেছি, তুমি ব্যাটার টাউ টু টিপতেছো। Then he holds a chord, he holds the G chord. It's the first, second fret, primary G chord open. He strums it. The first time আমার চোখের সামনে একটা অ্যাকোস্টিক গিটারে কেউ জি কর্ড ধরে 6টা তারে বাড়ি মারে। আমরা রাস্তার মধ্যে, কিন্তু রাস্তার নিচে উনি হাঁটু কেটে বসে পড়তেছে। He plays this and আমার জাস্ট ঘাড়ের লোমটোম সব দাঁড়ায় গেল, and I hear that strum for the first time and I realized then, মানে সাথে সাথে কিন্তু আমার মনে হয়েছে যে ভাই this is it, ভাই I'm meant for it, I have to do this, I have to know how to hold those notes and strum it like that. I just want to. আমি 2000 সালে একজন ভদ্রলোকের কাছে গিয়েছিলাম, ওনার নাম হচ্ছে সুজা ইসলাম। উনি তৎকালীন ব্ল্যাক আইস নামে একটা ব্যান্ডে বাজাতেন। তো উনি যেগুলো শিখছিলাম ওই লাইক কর্ডস, রিদম করে কীভাবে গান বাজাতে হয়, ওই টিপিক্যাল ব্যাপারগুলো আর কি। প্রথম গিটার ছিল একটা বাংলাদেশি গিটার, আমার ওটা তো কোনো ব্র্যান্ডের, আমরা বাংলা গিটার বলতাম, কালো রঙের একটা বাংলা গিটার, যেটা হয় অ্যাজ ইউজুয়াল সস্তা একটা বাংলা গিটার, ইন্টোনেশন থাকে না, ওইটা দিই। তখন আমি এত পাকেও নাই। এখন ইভেনচুয়ালি তো এই প্রসেসের ভিতরে আছি, এখন আগের থেকে অনেক বেটার বুঝি। মিউজিক এখন পর্যন্ত উপমহাদেশে হচ্ছে গুরুমুখী বিদ্যা, এখন পর্যন্ত আমাদের 2014 পর্যন্ত যারাই আসলে সঙ্গীত জগৎটার মানে দিশারি, তারাই অ্যাকচুয়ালি গুরুমুখী বিদ্যার মাধ্যমেই আসছে। বাংলাদেশে অনেকে আছে যারা গুরুমুখী বিদ্যার মাধ্যমে আসে নাই, বিভিন্ন জনের কাছে শিখে আসছে, সেলফ টট হয়েও আসছে, কিন্তু তাদের সংখ্যাটা খুব বেশি না। কিন্তু যেহেতু তারা কোনো ডিসিপ্লিন দিয়ে আসে নাই, হয় কি তারা একটা জেনারেশন তৈরি করতে পারে না। একটা ডিসিপ্লিন এই জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমি যে শিক্ষাটা শিখছি সেটা আরেকজনের কাছে প্যাস করতে হবে। তো প্যাস করার জন্য কিছু মাধ্যম লাগে, কিছু টার্মিনোলজি লাগে, কিছু আন্ডারস্ট্যান্ডিং লাগে, এই জন্য গুরু ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি বলবো যে ইউ শুড গো টু মাস্টার অ্যাজ এ মানে বিগিনার, ঠিক আছে? বিগিনার প্রথমে সেলফ টট হতে গেলে the time that you will take to learn, একটা মাস্টার কাছে গেলে will teach you, rather quickly এবং আর properly. If a new guitarist, আমি যদি নতুন কোনো শুরু করি, ঠিক আছে, সেলফ টট হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখন তো অনেকগুলো ভিডিওস অ্যাভেলেবল আছে, ঠিক আছে। ব্যাক দেন তখন তো ছিল না, তো হয়তো কর্ড দেখতাম, কিছু বইতে কর্ড থাকতো, বাজাতাম। দেয়ার আর লট অফ থিংস যেটা ফিজিক্যালি দেখানো দরকার, শোনা দরকার, বোঝা দরকার। তো একটা গিটার টিচার খুবই দরকার প্রথমে, যে প্রপার গাইডেন্সটা, যে ঠিক আছে হাউ দ্য স্ট্রামিংস গনা বি, ফিজিক্যালি কী কী আছে যা না আছে, ইভেন বাজানো ফিজিক্যালি কারো দেখলে তখন অনেক কিছু শেখা যায়, যে ঠিক আছে কীভাবে স্ট্রম করতেছে, হাউ ডাজ হি সাউন্ড, এইটা। তো ইউ শুড গো টু মাস্টার, বেসিক লার্নিংটা দেওয়ার জন্য। আর এখন টাইমে যেটা হয়েছে কি, এভরি ইউটিউব আছে, তারপর সব কিছু আছে, লেক লাইব্রেরি আছে, তো ইউ ক্যান জাস্ট চেক ইট আউট। কিন্তু পরে বাট ইউ হ্যাভ টু গো টু ও গিটার টিচার ফার্স্ট। ইন্ট্রোভার্ট হওয়ার কারণে আসলে গানই শিখি নাই। ছোটা বলতে আসলে এদিকে আমার বাচ্চা খুব ভালো গান গায়, দেখো গান গায়, মানে খুব ভয় পাইতাম ওই বিষয়টা। হ্যাঁ, সো গিটারিস্ট হিসেবে যে ওরকম একদম স্টেজে দাঁড়াবে, বাজিতে হবে লোকজন, তো ওই জায়গাটায় নাই।
ওই যে লাইফস্টাইলের জায়গাটা আমাদের অনেকেরই এখন একটা ডুয়াল লাইফ লিড করতে হয় বিকজ অফ দ্য রিয়ালিটি অ্যান্ড সামথিং লাইক দ্যাট। এবং জিনিসটা কিছু কিছু জায়গা হয়েছে আমাদেরকে যদি বাদও দিই, এখনকার যেটা দেখছি যে অনেক অনেক কনফ্লিক্টিং এই ডুয়ালিটিটা। হয়তো এমন লিরিক ভোকালটা গাচ্ছে, ভোকালটা হয়তো প্র্যাকটিস হইতেছে, হঠাৎ করে আম্মুর ফোন আসলে, হ্যাঁ আম্মু আমি আসতেছি বাসায়। সো ইট ইজ লাইক দ্যাট। এটা যে সে যে ফেক সেটা আমি বলবো না, সে যে একটা ইম্পোস্টার সেটা বলবো না, সে যে, বাট দিস ইজ লাইফ। ওকে, সো ওই জায়গা থেকে যে জায়গাটা দরকার আসলে মিউজিকের জন্য অনেস্টি দরকার, পার্সোনাল লাইফেও সেই জিনিসটা দরকার। এবং ওই রিফ্লেকশন হয়তো আমি যতই ভাঙচুরের কথা বলি, খুনের কথা বলি, রক্তের কথা বলি, আমি নিশ্চয়ই পিস্তল হাতে নিয়ে বাইর হয়ে যাবো না সেটার জন্য, বিকজ মিউজিক ইটসেলফ ইজ ভেরি পাওয়ারফুল। হ্যাঁ, সো ওই জায়গাটা তো যখন নিজের সিগনেচার যখন তৈরি হবে, সো 2-3টা ওয়ার্ড হয়তো অনেক বেশি কাজ করবে রাদার দ্যান বুলেটস অ্যান্ড নাইভস অ্যান্ড এভরিথিং। ট্রাই টু হ্যাভ আ পার্টনারশিপ গোয়িং অন উইথ সামওয়ান। একটা পার্টনারশিপ লাগবে, এটা সবাইকে বলি আমি যে আমি বাজাচ্ছি, আমার সাথে ফার্স্ট পার্টনারশিপ লিঙ্ক আমি, এবং অতটুকুন না হইলে আসলে কোনো ব্যান্ড টিকবে বা টিকার কথাও না। দ্য কোর ওই 2জনের বা 3জনের মধ্যে ওই পার্টনারশিপটা ছাড়াই ব্যান্ড ফর্ম হয়ে যাচ্ছে। পার্টনারশিপ থাকলে ইট ক্যান গো বিয়ন্ড দ্য ব্যান্ড, বাট দ্য পার্টনারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। লিঙ্কনের জায়গায় যদি জন পেট্রিচ আমার সাথে বাজাতে চায়, আমি হয়তো বলবো ভাই দরকার নেই। দ্যাটস দ্য পার্টনারশিপ। In society here, culturally we've been taught to be very conservative. এটা আমাদের এখানে জোরে হাসলে বাইরে দাঁড়ায় কয়েকটা ফ্রেন্ড মিলে, হয়তো বা একজন বয়স্ক মানুষের ডিস্টার্ব ফিল করে, বলে এই কী করছো। যেখানে আমরা আসলে এই আনইনহিবিটেড ফান or uninhibited showing of how happy you are, spreading all of this, যে এটাতে একটু প্রবলেম আছে। সো এই জায়গা থেকে আমার মনে হয় যে মিউজিক দ্যাট ইজ ভেরি লাউড, মিউজিক দ্যাট মেক্স ইউ এক্সপ্রেস ইউর সেলফ 100%, sometimes breaking barriers and going a bit more than that, but basically music that lets you express yourself ওই লেভেলে, I think সেখানে আসলে the society feels মানে they don't feel very comfortable. They're like inherently বলে যে এই ভলেন্টিয়ার একটু কম, বা এরকম করে লাগাচ্ছে কেন, বা এই লম্বা চুল ছেলে দেখো দেখো, ঠিক আছে। সো এইসব জিনিসপত্র অলদো কিছু আরবান সেগমেন্টে কিছু কিছু এখনো একটু একটু চেঞ্জ হচ্ছে অল্প অল্প, বাট আই ডোন্ট থিঙ্ক ইটস এন্টায়ারলি গোনা গো অফ। It will always have some sort of a barrier, but that's the fun of it. That's what heavy metal is supposed to do. If you did not have barriers, then what would you be breaking? So heavy metal is supposed to, get out there, and it is supposed to be in its spirit. It is supposed to make sure you express yourself, going against the flow. It's fine. It's absolutely fine. ডিফারেন্ট জনরে যারা আছে, কেউ মেটাল করে, ঠিক আছে, যারা মেটাল করে, ডেথ মেটাল করে, কিংবা গথ মেটাল করে, ব্ল্যাক মেটাল করে, অনেকের চিন্তা থাকে যে স্যাটানিক এইসব, ঠিক আছে। আই নো মাচ অ্যাবাউট দ্যাট, সত্যি কথা মেটাল ব্যাপারে। আমি যেটা করি সেটা আমি বিলিভ করি যে ইটস জাস্ট মিউজিক অ্যাজ আ লভ। আমি রক করতেছি, কিংবা ব্লুজ করতেছি, ফঙ্ক করতেছি, কিছু হার্ড রক করতেছি, ইটস জাস্ট এ থিং দ্যাট ভালো লাগে দেখে করতেছি। এইটার অ্যান্সার একটাই, যে আই হ্যাভ টু বি এইটা, কিংবা হয়তো বা টেবল ওয়ার্শিপিং, অনেকের কথা আসে না, ঠিক আছে, এগুলো আমার কাছে কিছুই না। বিকজ ওয়েন ইউ ডু মিউজিক ইউ ওয়েন্ট উইথ ইয়োর সেলফ, ঠিক আছে। ওই সময় তুমি যা করতেছো, যা বিলিভ করতেছো, দ্যাটস হোয়াট ইউ ডুইং ইট। ইনস্টেড যে মাথা মতো টেনশন, আমি এইটা করতে হবে, বা সেটানিক এইটা, সেসব কিছুই না। এখন কারো বিশ্বাস নিয়ে আসলে আমার বলাটা খুব কঠিন ব্যাপার, কারণ সে যেটা বিশ্বাস করছে সেটা বিশ্বাস করছে, কিন্তু এক্সট্রিমিজম আসলে অ্যাকসেপ্টেড না সামাজিকভাবে আমাদেরকে থাকতে হলে। কারণ আমি যদি সমাজে বাস করতে চাই, একজন মানুষকে আমাকে শ্রদ্ধা করতে হবে, আমার তার সাথে একটা প্রপার হারমোনিতে বাঁচতে হবে, এবং এটা যদি আমরা না মেনটেন করতে পারি, আলটিমেটলি আসলে মিউজিক ইজ ফর পিপল, মানে পিপল ইজ নট ফর মিউজিক। মানে আমাদের পৃথিবীর মানুষের জন্যই তো আমরা এত কিছু করছি। তো আমি এক্সট্রিমিজম সাপোর্ট করতে পারি না ব্যক্তিগতভাবে। Although people have their own beliefs and stuff, but I think
in most cases, I'm not saying everyone is probably like that, but I'm saying in most cases, it's just a cry for attention. In most cases, it is probably going out there and trying to do something different than what other people are doing. So that's what's happening. It's a cry for attention. Mane, sure, you know, and by the way, don't say back in my days because I'm not, that on. I wouldn't like to believe that. But for example, a Pantera concert, you see a Pantera concert and you see Phil Anselmo running about, wearing shorts and he'll break something and he'll punch something, and and কেউ এটা দেখে বলবে যে এই পাগল এটা কি. But then again, he's in the zone. You're watching it on a screen and you don't realize what's going on over there. The feeling that the entire crowd is carrying because of what he's saying, because of the guitar, what it's saying. So, screen e dekhe keu ekjon judge kore boshe. Unless you're there, you wouldn't understand what's happening. তো ওরকম একটা জায়গা থেকে আমি বলবো আসলে এই যে এক্সট্রিমটা, এটা কারোর জন্য হয়তো অনেক এক্সট্রিম, কেউ জাজ করে বসে অন্য জায়গায়, দ্য স্যাটানিক থিং আর হোয়াটএভার ইজ সেড, আই থিঙ্ক দ্যাটস এন ক্রাই ফর অ্যাটেনশন. এটা আসলে ইটস ওভার টাইম দ্যাট গ্রো আউট অফ ইট অর কিছু একটা. কেউ হয়তোবা বিশ্বাস করে, আই ডোন্ট নো, মানে আমি বেশি জানি না এটার ব্যাপারে টু কমেন্ট, বাট আমার বিশ্বাস হচ্ছে যে আলটিমেটলি সাম পিপল take show business as show, মানে music as a show business. So some people think যে অনেক গিমিকি হইলে they will get a lot of praise, a lot of people their টিভিতে হলে টিভি আর বলি আমরা, মানে it would shoot up, audiences would notice them more, or they grab something. আমি যখন মিউজিক শিখছি তখন আমার ভিতরে এই ব্যাপারগুলো ছিল যে আমি আসলে অমুক স্টাইলটা ফলো করছি বা অমুক জনরাটা ফলো করছি, এবং যত আমি শেখা শুরু করলাম দেখলাম যে আসলে আমি কিছু ফলো করতে চাই না, কারণ প্রত্যেকটা স্টাইল আসলে মানে নিজের স্বকীয়তায় ডেভেলপ করেছে, এবং এটা প্রয়োজন ছিল. একটা সময় পৃথিবীতে যখন বিটলস আসছে তখন কিন্তু বেসিক্যালি ওয়ার্ল্ডের কাছে সেটাই ছিল হেভিয়ার মিউজিক. ইভেনচুয়ালি যখন বিটলস চলে গেল আরও বড় পরিবর্তন হলো, 80s পরে যে এত হেভিয়ার ব্যান্ডসগুলো আসলো তখন কিন্তু পৃথিবীর প্রেক্ষাপটে সেটা দরকার ছিল, স্পেশালি ওয়েস্টের প্রেক্ষাপটে, এবং সেটার ছায়া পরে কিন্তু আমাদের এখানে 90-এর পর 80s দিকে কিন্তু মেটাল মিউজিক এইভাবে আমাদেরকে ইনগ্রেভ করে না, যেটা 90-এর পর মিড-90s করছে কিন্তু. তো আর্থসামাজিক প্রেক্ষাপট, তারপর হচ্ছে রাজনীতির সাথে কিন্তু মিউজিক পুরোপুরিভাবে জড়িত. তো এই জন্যই আমি বলবো যে আমি যতদিন যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে কোনো স্টাইলের মিউজিশিয়ান না, আমি খালি ওই যেটা আমার অনুভূতিতে বলে আমি সেটাই আমার মিউজিকের মাধ্যমে বলতে চাই. আমাকে অনেকে বলে যে ব্লুজ গিটারিস্ট, অনেকে আই ডোন্ট নো, অনেকে বলে ফাঙ্ক মিউজিশিয়ান, কিন্তু আমি জানি না, আমি নিজেকে আটকাতে চাই না আর কি.
guitar. Over time, it has been many things. But over time, if somebody were to ask, like at a certain point, I used to love the shape of the Gibson Les Paul. I used to love it. I used to love the weight of it, the look of it. It used to look very classy. And then if somebody, even at that time, if somebody said, "Cha, buy any guitar you want, I'll pay for it," I would have probably gone off and bought an Ibanez. I would have probably gone off and because that's the moment of truth. যে আমার আসলে বাজাইতে ভালো লাগে একটা Ibanez. আমার বলতে দেখতে ভালো লাগে একটা Gibson Les Paul. Later on down the line, I started loving, thanks to endorsement by John Petrucci maybe, Earnable Music Man's word. Like I used to love. It sort of looked like Les Paul mark একটা ব্যাপার কিরকম একটা ছিল একটা solid body একটা ব্যাপার লাগতেছিল দেখতে আবার the technical superior technical bits of the electronic bits of it or the technical bits of an Ibanez বা Japanese made একটা ওরকম একটা জিনিসের ব্যাপারও ছিল Earnable Music Man হল তো Gibson Les Paul Ibanez is something I feel very at home with. এই গিটারটা সেকেন্ড হ্যান্ড ছিল আর আমার সেকেন্ড পিয়ারেস ফার্স্ট গিটারটা ছিল আমার সেন্টানার 2005 সিরিজের এটা হচ্ছে 20th অ্যানিভার্সারির পিয়ারেস এটাতে যেই পিক আপগুলো আছে অ্যাকচুয়ালি ভিন্টেজ পিক আপ একদম প্রথম যখন পিয়ারেস তৈরি করে তখন এই পিক আপগুলো ইউজ করতো অনেক বড় হয়ে আছে জলিডারের গিটার ছিলাম আমি সো দ্যাট ওয়াজ এ গিফট ফ্রম হিজ ওয়াইফ উনি তখন পরে বলো যে একটা গিটার কিনতে গেছিলাম তখন জনের জন্য ফ্রেন্ডের একটা আমার কাছ থেকে কেনা তখন দেখছিলাম এই গিটারটা পরে যখন আমি সেল করতে চাইলে বলে যে দেখো তোমার তো পিয়ারেস আছে বাংলাদেশে অন্য কাউকে হয়তো বাজাবে কিনা বাট আমার মনে হয় যদি সেল করতে চাই তোমার কাছেই সেল করা উচিত স্ট্রিং এখন ডিআরডিও বহুদিন ইউজ করছে এখন রিসেন্টলি ইউজ করছে এলিক্সিয়ার থ্যাঙ্কস টু কেলটু সুমন ভাই উনি আনেন মাঝে মধ্যে গিটার স্ট্রিংগুলো অনেক লংজিভিটি যেহেতু আমাদের এখানে অনেক হিউমিডিটি গিটার স্ট্রিং খুব একটা টিকে না এত বাজানো হয় 1 মাসের বেশি টেকানো যায় না ওইটা মোটামুটি 2 মাস টিকে এই হচ্ছে ব্যাপার আর পিক তো যখন যা পাই একটু হেভি গজের পিক ইউজ করতে হয় কারণ প্রচুর রিফিং এবং অনেক নিচে অ্যাকশন থাকে তো সো আর্লি টাইমটাতে আসলে ইনফ্লুয়েন্স ছিল হচ্ছে হেভি আর যারা বাজাইতো যারা খুব ফ্ল্যাশি গিটার বাজাইতো খুব ফাস্ট রান 16 নোটে রান দিতেছে তো ইভেনচুয়ালি আমার মিউজিক্যাল ইন্সপিরেশন হয়ে যায় নন মিউজিশিয়ানরা কারণ আমি যখন সং রাইটার হওয়া স্টার্ট করছি আমি বুঝতে পারছি যে আমি একজন সং রাইটার হতে চাই বা গিটার বাজাতে চাই তখন যারা আসলে নন মিউজিশিয়ান তারাই বেশি আমাকে বেশি ইন্সপায়ার করছে কিন্তু ডেফিনেটলি কারো না কারো প্লেইং স্টাইল দেখে তো আমি ইন্সপায়ার অবশ্যই তো আমি 3 জনের নাম বলি সবসময় এই 3 জনের নাম আমি পত্রিকাও বলি ইন্টারনেটে বলি এখন ইন্টারভিউতে বলছি সেটা হচ্ছে যে প্রথমে আমি বলি হচ্ছে মার্ক নফলারের নাম তারপর হচ্ছে ডেভিড গিলমোর এবং ফাইনালি মিস্টার বিবি কিং এই 3 জনের নাম বলি আর অ্যাটলিস্ট 40-50 জনের নাম আমি বলতে পারবো যাদের প্লেইং আমি দেখি সারাদিন আই লাভ দেয়ার প্লেইং পৃথিবীতে এত অ্যামেজিং গিটার প্লেয়ার্স আছে এটা আসলে বলে শেষ করা সম্ভব না ইনফ্যাক্ট আমাদের বাংলাদেশে বিউটিফুল গিটার প্লেয়ার্স আছে কিছু মাশাআল্লাহ এবং তারা কিন্তু অনেক সক্রিয় তারা বাংলাদেশে আছে দেখেই কিন্তু আসলে ইন্টারন্যাশনাল হতে পারছে না এটা কিন্তু সত্যি যদি তারা আমেরিকায় থাকতো ডেফিনেটলি তারা ওই লেভেলে গিটার প্লেয়ার হতো ডেফিনেটলি ওই এক্সপোজারটার কারণে I have a Ibanez Prestige at Artcell that has a DiMarzio pickup and it sounds pretty nice, decent. I think I still have it, I'm not sure, but it's a Gibson S series, it's an Ibanez S series and খুব পাতলা body and stuff যেটার মধ্যে আমার wife she drew a dragon on it on the body so it sort of made for some reason Ibanez's guitar body কিন্তু মোটামুটি একটু hollowish কেমন
ইটস নট সলিড স্টেট বডি না। তো ও যখন পেইন্ট করছে ওটার উপরে দ্য সাউন্ড চেঞ্জ, সাউন্ডটা একটু ভারী হয়ে গেছে। এটা অবভিয়াসলি প্ল্যান্ড না, বাট ইট সোর্ট অফ সাউন্ডেড একটু হেভিয়ার দেন ইট ডিড বিফোর। মেবি পেইন্টটা সোপ করে ওটা নিয়ে কিছু একটা হয়েছে, বাট এনিওয়ে। তো এই দুইটা ছাড়া আই ইউজ টু হ্যাভ একটা লিমিটেড এডিশন RBM red beach model. It was a black color. Again, it had demarcher pickups and everything. I sold it off to someone, but yeah, over the time, right now I own a দুইটা আছে, ওই দুটা আর একটা I have a acoustic guitar আছে. I use when I was playing, like it was almost 7 years back. So I used to have a Line 6 kidney. I used to use that. I used to feel very comfortable with it. It's so easy to use. Just change the knobs and get the sound that you want. You stick to it. And I didn't have a lot of আমার আসলে অনেক gears ছিল না. I always used one pod, and in a lot of concerts I did not have any pedal board. What I used to do is I used to control the entire thing within the guitar's body. So my sound was controlled হাতে, volume. My gain was controlled হাতে as well. So acoustic tone shift করতাম আমি middle pickup এ গিয়ে বা second last pickup এ গিয়ে ভলিউম নবটা কমাই দিয়ে। সো ভলিউম আর টোন নবটা কমাই দিয়ে, যেখানে গেইনটা কমাই থাকতো, গেইনটা কমাই ইটস এন অ্যাকোস্টিক। যখনই আমার কোরাস পার্টটা আসলো বা আই নিড টু জাম্প ইন ইনটু আ মাচ মোর ক্রাঞ্চিয়ার, মাচ মোর হেভিয়ার সাউন্ড, আই জাস্ট ক্র্যাঙ্ক ইট আপ। আমার ফেন্ডার ম্যান আমার সবার পছন্দের তালিকায় প্রথমেই ফেন্ডার এবং তারপরে গিবসন, ব্র্যান্ড হিসাবে যদি বলতে চাই। আর PRS, আই লাইক PRS a lot. আমি বাজিয়েছি PRS ইজ কি বলে, খুব বর্তমান সময়ের গিটার, মনে হয় যে এখনকার জন্য বানানো। ইউ ক্যান প্লে ব্লুজ অ্যান্ড ইউ ক্যান প্লে হেভিয়ার স্টাফ, ইউ ক্যান প্লে ফাস্ট স্টাফ, সব কিছুই এই ব্যাপারটা আছে PRS। আই লাইক মিউজিক ম্যান অ্যাজ ওয়েল। হ্যাঁ, বর্তমানে এটা আমার মেইন গিটার ফেন্ডার। এটা একটা জাপানিজ স্ট্র্যাট, সিম্পল একটা জাপানিজ স্ট্র্যাট, এর মধ্যে কোনো জটিলতা নেই, কোনো কিছু মড করা নেই, একদম অ্যাজ ইট ওয়াজ। আর আমার ফ্লোর বোর্ডে এক এক সময় এক একটা জিনিস থাকে। আমার কাছে অলরেডি 2-3টা ডিভাইসেস আছে, একটা GNX 3000, ME25, এবং আমার একটা প্যারাল বোর্ড আছে যেখানে আসলে অনেকগুলো ডিফারেন্ট কোম্পানি, যেমন বসের কিছু আছে, জুমের কিছু আছে। তো চেঞ্জ হতেই থাকে আর কি, ডিপেন্ডিং আপন মাই মুড অ্যান্ড স্টাইল। আর আমার একটা ইয়ামাহা গিটার, নাইলন গিটার, আর একটা জ্যাক অ্যান্ড ড্যানি অ্যাকুস্টিক। এটাকে মনে হয় জ্যাজ পিক বলে, রাইট? এটা দিস ওয়ান 3 মিলিমিটারের, আই ডোন্ট নো, আমি এটা ব্যবহার করি। আর আমার গিটারের গেজ হইতেছে 10.10। আমি একটু মোটা স্ট্রিং বলে যে পুল করি, তো ডি শার্পে প্রেফার করি আমি, কিন্তু এখন ইতে টিউন করা আছে। JP 100D, এটা আমার আগে JP6 ছিল, ওইটার থেকে চেঞ্জ করে আমি 100D বাজিয়েছি একটা। এটা ওই যে লিকুইফায়ার নতুন পিক আপ হচ্ছে, তো আমার নতুনভাবে এটাই বাজাবো। এটা একদম ইটস মাই গিটার, খুব ভালো লাগছে। এখন পর্যন্ত যদি বলতে হয় বেস্ট গিটার কোনটা ছিল আপনার? JP6 ডেফিনেটলি। হ্যাঁ, এখনও নতুন যে JP6 বা ম্যাজেস্টি যেগুলো আসছে, সেগুলো অল টুগেদার আরও সুপিরিয়ার ইঞ্জিনিয়ারিং। আর মিউজিক ব্যান্ডের ব্যাপারটা হচ্ছে, মিউজিক ব্যান্ড খুব ব্যালেন্স গিটার, খুব ভার্সেটাইল গিটার, রকও বাজানো যায়, আবার একটু ওই হেভি মেটালও বাজানো যায়। আমি 0.10 ইউজ করি, ডিএডেরিও 0.10। হ্যাঁ, MG 102 CFX, এটা আমার অ্যাপ, এটা নতুন নিয়েছি আমি। আপাতত এটা দিয়ে আমার নতুন রেকর্ড হবে। আর এটার এক্সটেনশন হিসাবে আমি লাইভের জন্য একটা ME80 ইউজ করি নতুন। হ্যাঁ, তো এটা রিটার্নে এফএক্স লুপের মধ্যে ফেলে আমি খালি এটা দিয়ে এফএক্স দিই, বাট টোন মার্শাল দিয়ে দিই। I have a Fender Stratocaster. It's an American Strat, and it's an HSS, which is a pair of humbucker and 2 single coil. It's a CS3 compressor sustainer pedal. সবসময় এটা আমি ইউজ করি, আমার থাকে। I can tweak it, ঠিক আছে। আমার যখন একটু লিমিটার দরকার করে দিলাম, একটু ক্রাঞ্চ, একটু টাইটার টোন, সাস্টেইন দরকার, when I play some solo parts, তখন আমি সাস্টেইনার দিয়ে দিই যেন একটু সাস্টেইন পাওয়ার জন্য, কিছু ফ্লয়েড নাম্বারস করার জন্য আমি সাস্টেইন আমি এটা বাড়াই দিই আর কি। Then my main source of distortion is this full tone GT500. এটা আমি আমেরিকা থেকে আনাই, আমার কাজিন নিয়ে আসে উইথ অ্যাকচুয়ালি কী আর কি পলিসি নিয়ে আসে। সো ডিস্টর্শন প্যানেল আমি ইউজ করি মেইনলি ফর আমার সোলোর জন্য। তো
এই ডিস্টরশন প্যানেলটা আমাদের এটা জাস্ট ডুয়াল তো দিস ইজ দ্য বুস্ট অ্যান্ড ওডি বাট এটা আমি অ্যাকচুয়ালি ক্লিন চ্যানেল হিসেবে ইউজ করি এরকম ড্রাইভটা একটু কমাই রাখি সো দ্যাট গেটস ক্লিন একটু বাইরে টু গেভ ফাঙ্কি টোন দুটোটার আলাদা ইকিউ আছে সো ইটস আ ফ্যান্টাস্টিক স্টাফ এটা খুব জিতছে কিনে দেন আই মুভ টু ওডি 3 আই লাভ দিস প্যানেল ওডি আমার ওডিটা আমি ইউজ করি মেনলি কিছু ক্রাঞ্চ রিফের জন্য ইভেন কিছু ক্রাঞ্চ সোলোর জন্য ইউজ করি কিছু ডিস্টরশন রিদম টাইপ ওগুলির জন্য ইউজ করি ড্রাইভটাই সেট করে ফেলি সেইভাবে আর কি যেটা একটু হালকা ক্রাঞ্চ টোন হালকা আসে ওভার ড্রিভেন একটু সোলোর জন্য একটু বাড়াই নেই মাঝে মধ্যে আমি দুটো একসাথে ইউজ করি যেটা একটু বেশি ইউ ক্যান সি দ্য সাউন্ড আর কি অটোমেটিকলি একটা আসতেছে যে এটা বেশি একটা ডিস্টরশনের জন্য দেন ওকে আই হ্যাভ এ DS2 টার্বো তো এটা খুবই কম ইউজ করি আমার থাকে এটা কোনো সময় আমি নেই না এইটার কারণে কম ইউজ করি কারণ ইটস মোর গিভস ইউ মোর অফ আ মেটাল টোন আর কি একটু হাই গেম ওটা আমি কিছু ইনস্ট্রুমেন্টাল প্লে করার সময় কোনো লেটস সে যদি ভিনিমোর করি কিংবা হয়তো বা ওটা কোনো হাই গেনের জন্য তখন আমি এটা ইউজ করি বাট সহজে করি না বিকজ ওয়ান্স আই গট দিস এটা খুব একটা ইউজ করা হয় না বাট স্টিল দেয়ার ওকে আই হ্যাভ ডাবল মফ স্মল ডাবল মফ এটা আমার এখন আপাতত এটা প্যাচ করা নাই বাট এটাও খুব কম ইউজ করি এটা মেইনলি একটু ফাঙ্ক টোনের জন্য ইউজ করা হয় আর কি কিন্তু খুবই কম আমার এগুলিতে কাজ হয়ে যায় সো রয়ে গেছে অ্যান্ড আই হ্যাভ আ নয়েজ গেট কারণ অ্যাজ ইউ নো ফেন্ডারের মধ্যে কিন্তু অলরেডি বাজাতে হলে একটা আলাদা ফেন্ডার গিটার এখানে সবাই জানে যারা যে একটু নয়েজ থাকে আসে একটু এক্সট্রা নয়েজ আসে আর প্যাডেলসগুলো যখন দুটো ডুয়াল ডিস্টরশন ইউজ করে আমার তো নয়েজ সাপ্রেস খুবই দরকার তো এটা আমার সবসময় লাগে দেন ওকে এখান থেকে আউটপুট গেছে আমার ডিজিটাল DD7 বসের যেটা আমি কিনি আমি জাস্ট এটার আমি টুইকটা ইউজ করি শুধু অ্যানালগ আমি অন্য কিছু ইউজ করি না জাস্ট অ্যানালগ আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে এটা জাস্ট আমার অ্যানালগ ডিলেটা ইউজ করি দেন ইটস আ ব্যারেঞ্জার টিউনার খুব কম দাম বাট টিউন তো করে ঠিক আছে খুব একটা এক্সপেন্সিভ টিউনার দরকার পড়ে না সো দিস ইজ প্রিটি কুল থিং না এই জিনিসটা আমি কিনছি খুব রিসেন্টলি এটা আমার আমেরিকা থেকে আমার ফ্রেন্ড আসে তাকে দিয়ে নিয়ে আসি এটা আমার একজন হেল্পফুল হয়েছে কারণ কি দিস ইজ আ মরলে ভলিউম অ্যান্ড ওয়া প্যাডেল মানে ইট গিভস মি যখন এটা অন করা থাকে না ইটস আ সাউন্ড আমার ভলিউম কন্ট্রোল করে জাস্ট করে ওয়াক ইউজ করতে পারে তার মানে কি আমার দুটো প্যাডেল লাগতেছে না ইজি হয়ে যায় দো আই হ্যাভ আ ক্রাই বেবি এটা অনেক আগের ক্রাই বেবি জিম ঠিক আছে তো এই ক্রাই বেবিটা সহজে এখন ইউজ করা হয় না বাট স্টিল ইটস দেয়ার আই লাভ ইট অনেক পুরান আমি বিক্রি করবো না থাকবে অ্যান্ড আই হ্যাভ এন অ্যাকিউস্টিক সিমুলেটর কোনো অনপ্লাগ শো হতে হলে দেখা গেছে যে ভালো অ্যাকিউস্টিক গিটার নাই সো ইলেকট্রিক গিটার মধ্যে অ্যাকিউস্টিক সিমুলেটরটা দিয়ে চালাই দিতে পারবো শুধু ডাইরেক্ট তো এটা লাগে না যখন কিন্তু আনপ্লাগ শো হলে তখন এটা ইউজ করে করা যাবে অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি আমার মার্শালের আর কি প্যাডেল সো দিস ইজ প্রিটি মাচ ইট অ্যান্ড ইয়া দ্যাটস মাই মাসাজ প্যাডেল You need to explore yourself. Anything আসলে নিজের যদি ইচ্ছা না থাকে কেউ বলে খাওয়াইতে পারে না a lot of people I used to teach a lot of guitar at one point like on a Friday I'd have 15-16 people coming over to learn basics and stuff so সবসময় then there was this bunch একটা bunch থাকতো যে ওদের দিয়ে হচ্ছে একদমই হচ্ছে ওদেরকে দিয়ে there was a bunch যাদেরকে দিয়ে আসলে আমি এখন মুখ খুলে বলতেও পারতেছি না যে ভাই কষ্ট but মানে যাদের দিয়ে হচ্ছে ওরা আমাকে even on a weekday and they'd be calling me up at 10 o'clock যে আমি আসতেছি আসলে ইচ্ছাটা এটা people know what they have to do in most cases they don't have it in front of their eyes so they're very confused but if somebody knows they want to pursue music they want to play guitar or drums or want to sing or something and they will do it eventually আমাদের এখানে টাইপড হয়ে যায় একটা জিনিস হচ্ছে গিটার বাজাতে গেলে you hear somebody's technique a few times and you know this probably কথার কথা someone probably does a lot of legatos and you think যে what's your better তো ওরকমই বাজায় and when you hear him playing you know এটা a lot of other people play খুব bluesy scales বাজাচ্ছে খুব ওরকম টাইপের করতেছে and you know যে ওই টাইপের when you play together like some guy যে আসলে একটু neoclassical পারে he plays with somebody who plays a lot of blues একসাথে when if দুইটা গিটারিস্ট পাশাপাশি বসে জ্যাম করে they both learn from each other কেউ ওর ব্যাপারটা বুঝে কেউ ওর ব্যাপারটা বুঝে so আসলে playing with a lot other people that's one way to learn for sure and obviously to get the basics right that's another thing ask yourself why you're playing this ask yourself এই কর্ডটা এরকম কেন আমি এটা বাজাচ্ছি কেন আমার এটা বাজাতে ইচ্ছা করতেছে কেন এটা শুনতে ভাল লাগে মিষ্টি মধুর লাগে কেন ওইটা শুনতে একটু দুঃখী লাগে I am absolutely for it although
the more softwares that come, the more digital stuff that come, they try to replicate analog. So they try to replicate 1970s Marshall head, but although because of ease of making stuff, making people's lives a bit better, or trying to achieve something with far less cost than actually মানে একটা রিকেনবেকারের সাউন্ড বাইট করতে চাচ্ছে একটা ইয়া দিয়া বা কিছু একটা সো ওটা ডিজিটালি করতেছে there's nothing wrong with it if you can replicate it right. Digital, a lot of people tell me that digital is soulless. That is not the case. For someone who actually works with digital, I actually know a person who's so dedicated for his music, but everything that he does it on digitally. Obviously he doesn't have a lot of amps, he doesn't have but ওর সাথে কথা বললে the way he talks and the amount he knows, you realize যে ওর fantastic. So ওর যে কাজ করতেছে ওই কাজের কি সোল নাই? ডেফিনেটলি আছে। ডিফারেন্সটা হচ্ছে ওর অনেক টাকা নাই। He's not going off and buying massive amounts of analog technology because they're probably going to be very pricey. It's a difficulty placing them somewhere or bringing it over, shipping it, stuff like that. So she digital alternatives কাজ করতেছে, but he's a professional and he does fantastic stuff. A lot of us, we listen to his stuff on the radio, we buy his CDs, and he's doing a fantastic job of it. So I'm absolutely for digital. Sure, why not? খুব খুব স্ট্রেট ফরওয়ার্ড বলতে গেলে এটা দুটো দিকই আছে। সব থেকে ভালো দিকটা হচ্ছে যে আসলে আমাদের কাছে টেকনোলজিটা আগে যেটা খুব কঠিন ছিল সেটা অনেক ইজিয়ার কম্পারেটিভলি। আগে আমাদের ওই অ্যানালগে একটা ডিলে যদি প্যাচ করতে হতো সেটা কিন্তু একটা খুব দক্ষতার ব্যাপার ছিল অ্যানালগ ডিভাইসে। এখন ডিজিটাল ডিভাইসে ডিলে প্যাচ করা একটা উইন্ডোজে ক্লিক করার মতো অবস্থা। তো তারপরেও কান লাগে, অভিজ্ঞতা লাগে, সব কিছুই লাগে। এটা বললাম হচ্ছে যে এটা মানে এরকম অনেক আমি লিস্ট করতে পারবো। এখন তো স্বল্প সময় এতগুলো বলা সম্ভব না যে ডিজিটাল হওয়ার কারণে কী কী লাভ হয়েছে। ক্ষতি যেটা হয়ে গেছে, এটা আমি মনে করি ক্ষতি যেটা হচ্ছে যে কি, আগে যারা আসলে প্রত্যেকটা ডিসিপ্লিনের মানুষ, যেমন ক্রিকেটার যারা ক্রিকেট খেলছে, যারা সিনেমা করবে, যারা অভিনয় করবে তারা অভিনয় করছে। মিউজিকে যেটা হয়ে গেছে, যারা মিউজিক প্র্যাকটিস করে না, যারা সাধনা করে না, তারাও মিউজিক করছে। তো এখন যারা শ্রোতা, সে 2 জন সঙ্গীত শিল্পী আছে এবং 8 জন নন সঙ্গীত শিল্পী আছে। তো বাজারে গিয়ে 10টা গান পাচ্ছে অথবা ইন্টারনেটে 10টা গান পাচ্ছে। সে যদি বাই এনি চান্স 3 জন নন সঙ্গীত শিল্পীর গান শুনে ফেলে এবং তার কাছে স্বাভাবিকভাবে এটা মনে হবে যে আমরা আসলে কি মিউজিক শুনতেছি, এটা কিছু হইলো। ওই যে আমরা বলি না এই মিউজিক খারাপ হয়ে গেছে, ওই পয়েন্ট অফ ভিউটা। তো এই মানে এখন এটা তো আসলে আমি মিউজিক তো যে কেউ করতে পারবে, আমার পক্ষে তো আটকানো সম্ভব না, আমার মনে হয় কারো পক্ষে আটকানো সম্ভব। কিন্তু ওনারা যে এটা আমি বলবো যে একটা ক্ষতি হচ্ছে কিন্তু আমাদের ওভারঅল সিনের। কারণ আগে আমরা যাদেরকে দেখতাম যারা প্লেব্যাক করতো, যারা ব্যান্ডে মিউজিক করতো, তাদের কী পরিমাণ সাধনা থাকার পর এসে কিন্তু তারা এটা করতে পারতো। এখন 1-2 বছর মিউজিক না করেই কিংবা কারো কাছে গিয়ে পয়সা দিয়ে করে ফেলা খুব ইজি, আমরা জানি কীভাবে করতেছে। তো আম শিওর এটা আসলে আমাদেরকে খুব একটা হেল্প করছে না, এবং সামনের দিনে এই সংখ্যাটা আরও বাড়বে, এবং যারা আসলে ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম মিউজিক করছে তাদের কষ্ট এবং সংগ্রামটা আরও বেশি কঠিন হবে। I sort of have drifted apart from what's happening nowadays, but I'm pretty sure whatever is happening is great. It's amazing because I listen to the radio a lot and I listen to a lot of good music. So I wouldn't say I want to advise them. I mean, jeta bolam ami oder music niye advice korte chai na, because what I hear some great songs, I hear some great sounds, and I hear some great playing. So I will not advise on that. What I will advise is going back to the same thing, focus. Everyone, you guys have to know what you want to do. Don't be a sophomore, don't be a university second year je jane na major ta ki nibe. Figure it out. কি করা উচিত, কিভাবে করা উচিত। Identify your vision, work towards it.